হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে। আজকে যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি তা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখন যে টপিকটা আমার চলছে সব টেন্স নিয়ে, সবগুলোই টেন্স নিয়ে। তো আজকে যে টপিক নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা অর্থ হলো চলমান অতীতকাল। চলমান অতীতকাল অর্থাৎ কোনো কাজ অতীতে চলিত ছিল বোঝাবে। যেমন আমি কলকাতায় যাইতেছিলাম, সে ভাত খাইতেছিল, সে একটি ছবি আঁকিতেছিল, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের যখন কোনো কথা হবে তখন সেই ক্ষেত্রে আমাদেরকে যে টেন্সটা ইউজ করতে হবে, যে টেন্সটা ব্যবহার করতে হবে, তা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ টেন্সের যদি আমাদের গরমিল হয়ে যায়, টেন্সের যদি আমাদের ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সঠিকভাবে আমরা বাক্যটা লিখতে পারবো না। অর্থাৎ টেন্সটা ক্লিয়ারলি প্রপারলি আমাদেরকে সঠিকভাবে জেনে রাখতে হবে। আজকে যে বিষয় সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান অতীতকাল। এর আগে আমরা পড়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান বর্তমানকাল। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রত্যেকটারই একটা করে স্ট্রাকচার থাকে। আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা হলো, যে গঠনটা হলো, তা হচ্ছে সাবজেক্ট, তারপরে একটা বিভার বসবে, ওয়াজ ওয়ার। আর যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু বিভারটাও পাস্ট টেন্সে হয়ে গেল। এর আগে প্রেজেন্ট টেন্সে কী হয়েছিল, যেহেতু ওটা প্রেজেন্ট টেন্স ছিল তাই বিভারটাও প্রেজেন্ট টেন্সে ছিল। তো আজকে যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে কী বসাতে হবে, ওয়াজ ওয়ার বসবে। তারপরে কী নিয়ে আসতে হবে, একটা ক্রিয়াপদ, ভার্ব, মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ওর সঙ্গে যোগ করতে হবে আইএনজি। তারপরে অন্যান্য শব্দ যা আছে বসাতে হবে। এ হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার। সাবজেক্ট, ওয়াজ ওয়ার, ভার্বের ফার্স্ট ফর্ম, ওর সঙ্গে আইনজি যোগ, তারপরে অবজেক্ট। তা ফার্স্ট ফর্ম বলতে আইনজি যোগ বলতে বোঝাচ্ছে ভার্বের যেটা 4 নম্বর রূপ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, ওইটা বসাতে হবে। এই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার। স্ট্রাকচারগুলো আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে, কারণ স্ট্রাকচার থেকেই কিন্তু আমরা তৈরি করতে পারবো প্রত্যেকটা সেন্টেন্স। যেমন একটা অঙ্ক শিখতে হলে যেমন আমাদের ফর্মুলা মনে রাখতে হয়, ঠিক ওই রকমই। এবার আলোচনা করা যাক বাক্য দিয়ে, কারণ বাক্য দিয়ে না বোঝালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। যেমন ধরো, আমি একটি ছবি আঁকিতেছিলাম। আমি একটি ছবি আঁকিতেছিলাম। আমি একটি ছবি আঁকতেছিলাম, এখানে বুঝতেই পারছি তে ছিলাম কথাটা আসছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কী ছিল, তেছি। আর এখানে আসছে কিন্তু তে ছিলাম, এইটুকু মনে রাখতে হবে। তে ছিলাম মানে কাজ, লাম মানে অতীত চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট কী পেলাম, আমি, আই। এবার ওয়াজ অথবা ওয়ার এর ব্যবহার এর আগে ভিডিওতে আমরা শিখেছি। ওয়াজ বসলো, তো আই পরে বসে ওয়াজ, আই ওয়াজ। এবার কী বসাতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্ব কি এখানে, আঁকার ইংলিশ আমরা জানি ড্র, ওর সঙ্গে যোগ করতে হবে আইএনজি। তাহলে আই ওয়াজ ড্রয়িং, কী আঁকছি, একটি ছবি, আ পিকচার। আই ওয়াজ ড্রয়িং আ পিকচার, আমি একটি ছবি আঁকিতেছিলাম। 2 নম্বর, সে একটি কবিতা লিখিতেছিল। সে একটি কবিতা লিখিতেছিল। তাহলে সে ইংলিশ কি, হি। এর পরে কী হচ্ছে, ওয়াজ। হি ওয়াজ লেখার ইংলিশ আমরা জানি রাইট, ওর সঙ্গে যোগ হয়ে গেল রাইটিং। হি ওয়াজ রাইটিং আ পোয়েম, সে একটি কবিতা লিখিতেছিল। এখানে দেখো রাইট বানানটা কী ছিল, RITE। যখন ওর সঙ্গে আইএনজি যোগ করব তখন এই টিটা অমিট হয়ে যাবে, টিটা বাদ হয়ে যাবে, অর্থাৎ টিটা আর লিখতে হবে না। এ হলো সে একটি কবিতা লিখিতেছিল, তার ইংলিশ হলো হি ওয়াজ রাইটিং আ পোয়েম। আর একটু উদাহরণ দিই, তাহারা মাঠে ফুটবল
খেলিতেছিল, তাহারা মাঠে ফুটবল খেলিতেছিল। তাহলে তাহারা ইংলিশ আমরা জানি দে। দে এবার কি লাগবে? দেটা যেহেতু বহুবচন ওয়ার বসাতে হবে। দে ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। দে ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এ হলো, আমি একটি ছবি আঁকিতেছিলাম, আই ওয়াজ ড্রয়িং আ পিকচার। সে একটি কবিতা লিখিতেছিল, হি ওয়াজ রাইটিং আ পোয়েম। তাহারা মাঠে ফুটবল খেলিতেছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই। রাজু স্কুল যাইতেছিল, রাজু স্কুল যাইতেছিল। এটা ইংলিশে কী হবে তাহলে? রাজু একটা নাম, রাজু কী হবে এবার? ওয়াজ। রাজু ওয়াজ গোয়িং টু স্কুল। রাজু ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে যদি আমরা তার স্ট্রাকচার নিয়ম জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের এই ধরনের সেন্টেন্সগুলো লিখতে বা বলতে কোনো অসুবিধা হবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবে ও সাবস্ক্রাইব।